দ্য হাই ফাইভ চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের গর্ব ও সমৃদ্ধি তার ছোট গল্পকে ঘিরে। বাংলা ছোট গল্প বাঙালির জীবনে এক অপরাজেয় সম্পদ, আর এই ছোট গল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আমরা এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা ইন্দির ঠাকরুনেরা। গল্প পাঠে মিষ্টি এবং গল্পের সূত্রধার অঙ্কুর এবং পোস্টার ডিজাইনে অঙ্কুর। সামগ্রিক পরিবেশনা এবং নির্দেশনা মিষ্টি। চলুন শুরু করা যাক আজকের গল্প ইন্দির ঠাকরুনেরা। মাত্র একবারই চিৎকার করে উঠেছিলেন ইন্দুমতি। যেমন করেন মাঝে মাঝে, কিছুক্ষণ পর পর। ঠিক চিৎকারও নয়, এ এক অদ্ভুত ধরনের তীক্ষ্ণ আর্তনাদ। সেই আর্তনাদের চকিত ধাক্কায় শেষ রাতের স্বপ্নটা একেবারে ছিটকে গেল সুপ্রীতির। ধর্মর করে উঠে বসলেন বিছানায়। প্রথমটা ঠিক বুঝে উঠতে পারলেন না কি হলো। হৃৎপিণ্ডটা ভীষণ রকম লাফাচ্ছে। চোখ বুজে থাকলেন খানিকক্ষণ। ভয় থেকে বিস্ময়, বিস্ময় থেকে ক্রমে বিরক্তি আসার পর বুকের অশান্ত ভাব কমল। ইন্দুমতির এই এক নতুন উপসর্গ দেখা দিয়েছে। এবারও হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার পর লিভার ক্যান্সার। বেঁচে থাকার কথা নয়, তবু বেঁচে আছে। শরীর থেকে অবিশ্রান্ত রক্ত বেরিয়ে যাওয়ার পরও কড়া ওষুধের বিক্রিয়ায় সারাদিন ঝিমিয়েই পড়ে থাকেন, নিঝুম বাক্যহীন। তার মধ্যেও কি করে যে অমন চিৎকার করে উঠছেন দম ফাটিয়ে, ওরে আমায় একবার নিয়ে চল রে, ওরে ও সুররে। কখনো ডাকছেন ভাইপোদের, কখনো ভাইজিকে, নাম ধরে ধরে। ডেকেই আবার ডুবে যাচ্ছেন গভীর ঘোরে। দিন নেই রাত নেই, যখন তখন চলছে এই হঠাৎ ডাকাডাকি। বিরক্তি এলো, বিরক্ত হতে পারছেন না এবাড়ির মানুষগুলো। আহা, রোগা ভোগা বুড়ো মানুষটা সেই কোন যুগ থেকে রয়েছেন এখানে। বলতে গেলে প্রায় প্রথম দিকের বাসিন্দা। চোখ গিয়েছে, কান গিয়েছে, মাথাটাও যায় যায়। ইদানিং কাউকেই চিনতে পারেন না ভালো করে। দুমড়ে মুচড়ে ছোটখাটো শরীরখানা, একেবারে এতটুকুন গোলাকার পুটুলি। হাড়ের খাঁচায় কুকড়ে মুকড়ে জড়িয়ে গেছে বাদামি চামড়া। শরীর জুড়ে নীল দড়ির জট। দন্তহীন দুই গালে বড় বড় দুটো খোদলা। মাথা জুড়ে খোঁচা খোঁচা কাশবন। বুড়ি ছাগলের মতো হলদে চোখে পিচুটি ব্যাজ ব্যাজ। এমন মানুষকে দেখে শত্রুরও মায়া হয়। নিজে থেকে এগিয়ে আসছেন সবাই। পালা করে চাদর, অয়েল ক্লথ পাল্টে দিচ্ছেন। অফিস থেকে সারাদিনের জন্য ঠিক করে দেওয়া আয়াটা কতটুকুই বা দেখে। এই আছে তো এই নেই, মহা ফাঁকিবাজ। সময় মতো জল, ওষুধ দেবার কথাও মনে রাখতে হচ্ছে ঘরের মানুষগুলোকেই। শীর্ণ হাতগুলো আরো শীর্ণ হাতটাকে জড়িয়ে ধরে বলছেন, এই তো ধরুন আমাকে, ভালো করে ধরুন, এই তো। তুলে ধরলে উঠে বসেন। দুর্বল দেহ কাঁপে ঠক ঠক। হলুদ চোখে ফ্যাল ফ্যাল করে তাকান। তাই দেখে ঘন ঘন শ্বাস ফেলেন অনুরূপা। শেষকালে মানুষটার কি দশাই হলো গো, মরণও কাছে আসে না। মরণ কি আর ডাকলেই আসে দিদি? চারুলতা উদাস হন। কর্মফল, সব কর্মফল ভোগ করতে হবে না? শুনলাম ভাইপোরা নাকি এসে টাকা দিয়ে গেছে চিকিৎসা। হ্যাঁ, দায় শেষ। তাই দিয়েই তো, হায় কপাল, শেষ কটা দিন তোরা একটু কাছে নিয়ে গিয়ে রাখতে পারলি না বুড়ি পিসিটাকে? এই পিসির হাতেই না মানুষ হয়েছিলি সব। কি যে বলেন দিদি,
শোনেননি ডাক্তার কি বলেছে? এ অবস্থায় 7 দিনও বাঁচতে পারে, আবার 7 মাসও। উটকো বোঝা বইতে কোন ভাইপো কাঁধ বাড়াবে 7 করে? একবার যখন ঝেড়ে ফেলতে পেরেছে। বলতে বলতে নিজের কথায় নিজেরই গা ছমছম করে ওঠে সুপ্রীতির। অনুরূপা থম মেরে যান। চারুলতার ফোকলা গাল দুটো উত্তেজনায় গুপ গুপ কাঁপে। হিম হয়ে যায় পরিবেশটা। খুট করে শব্দ হলো একটা। সুপ্রীতি কান খাড়া করলেন। আরো কি কেউ জেগে আছেন তার মতন? অনুরূপা, প্রতিমা, চারুলতা হয়তো জেগেছেন। এ বয়সে কারই বা ঘুম গাঢ় হয়। সুপ্রীতি আঁচল তুলে ঘাড় গলা মুছলেন। ঘামে ভিজে গেছে। ঘরের পাখাটা বড্ড দূরে, অনুরূপা আর প্রতিমার মাথার ওপর। সেখান থেকে পর পর মশারির বেড়া টপকে হাওয়াটা আসতেই চায় না ভালো করে। অন্যমনস্কভাবে জানলার দিকে তাকালেন। ঠিক বাদিকে দক্ষিণের জানলা, মাথার কাছে পুবের। ভাদ্র শেষের রাত সময়কে ধরে দাঁড়িয়ে আছে যেন, এমন গুমোট চারিদিকে। সুপ্রীতি হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা ছোট্ট টর্চটাকে জ্বালালেন। গলা ভিজে শুকিয়ে খড়খড় করছে। জল খাওয়া দরকার। বড় বেশি অম্বল হচ্ছে আজকাল। কিন্তু শুধু অম্বলের জ্বালাতেই কি গলা শুকিয়েছে এত? নাকি ইন্দুমতির চিৎকারে? না, ওই অদ্ভুত স্বপ্নটার জন্য। অদ্ভুত স্বপ্নই বটে। স্বপ্নের বাড়িটাকে তখন কিছুতেই চিনতে পারছিলেন না তিনি। ওটা কি ছোট কাকুর বাড়ি, না বাবলু? পাকা সোনা রং কুটিরের মতো। সামনে ঘন সবুজ ঘাসের উঠোন। সবুজ না নীল? নীলই তো। অজস্র ঘাস ফুল ফুটে আছে সেখানে। পাঁচিলের ধার ঘেঁষে গাঁদা, গোলাপ, চাপা আরো নানান রকমের চেনা অচেনা ফুলের গাছ। একদিকে যেন কালাচিতের জঙ্গলও। রাঙা বরণ ছড়া ছড়া ছেয়ে আছে। মরণ? ছোটকু বাবলুর বাড়িতে কালাচিতে আসবে কোত্থেকে? কিংবা তেলেকুচো? ওসব লতা ফুল তো আরো আগেকার সময়ের, সেই বেড়া বেলুনি বাঁধার কালে। ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা। কোথা থেকে ডেকে উঠলো নাতি? কালাচিতের জঙ্গল থেকে, না গাঁদা গোলাপের বাগান থেকে, নাকি সেই সোনা রং বন্ধ কুটির থেকে? এলোপাথারি খুঁজে মরছিলেন সুপ্রীতি। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাচ্ছিলেন। নাতি লুকোচুরি খেলছে তার সাথে। আয় বুম্বা, কোথায় তুই? এই তো আমি এইখানে। এক মাথা রেশম চুল, ফোলা ফোলা গাল, উজ্জ্বল চোখ শিশু দৌড়ে এলো। ঝাঁপিয়ে পড়ে মুখ গুচ্ছে কোমরে। ও ঠাম্মা, চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। শিশু মুখ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আরো বড় হলো, আরো বড়, পরিপূর্ণ যুবক চকিতে। সুপ্রীতির গা শিরশির করে উঠল। বুম্বার সঙ্গে কার খুব মিল? কার? বাবলুর, না বাবলুর বাবার? বাবলুর বাবা বলল, কি খুশি তো? তোমার বাড়ি কেমন তৈরি হয়ে গেল? সুপ্রীতি হাত বাড়িয়ে ছুতে গেলেন মানুষটাকে। সঙ্গে সঙ্গে বাবলুর বাবা বাবলু হয়ে গেছে। বম্বে তোমার সহ্য হচ্ছে না মা, এবার বরং তুমি কটা দিন ছোটকুর কাছে থেকে এসো। আমি থাকলে ওদের বড় অসুবিধা হয় রে।
কত বড় অফিসার, রাত দিন পার্টি হচ্ছে, ওই তো পাঠিয়ে দিলে তোর কাছে। সুপ্রীতি এক ঝটকায় মশারি তুলে বাইরে বেরিয়ে এলেন। বাবলুর সঙ্গে দেখা হচ্ছিল যখন, তখনই কি চিৎকারটা করেছিলেন ইন্দুমতি, নাকি তার পরে? তিনি যখন নীল আলোয় নীল রং ঘাস মারিয়ে ছুটছিলেন নাতির হাত ধরে? জানলার পাশে এসে সুপ্রীতি মুঠো করলেন ডান হাতটাকে। বুম্বার স্পর্শ যেন এখনো লেগে রয়েছে। কতদিন ছেলেটাকে দেখেননি। জানলার গ্রিলে কপাল ঠেকালেন। ঘরের বাইরে ভেতরে সমান অন্ধকার, তবে সব অন্ধকারেই বোধহয় এক ধরনের আলো থাকে, নাকি সয়ে গেলে অন্ধকারও অভ্যাস হয়ে যায়। বাইরের নিম গাছটার দিকে তাকালেন। ঝাঁকড়া মাথা গাছটাকে অন্ধকারে কিরকম অশরীরী মনে হচ্ছে, পূর্বপুরুষদের মতো। শেষ রাতে চাঁদ ডুবে গেছে বোধহয়, তাই কি অন্ধকার এত গাঢ়? আকাশ ছায়া ছায়া, কালচে। বসে থাকতে থাকতে অনেকক্ষণ পর গায়ে একটা মৃদু বাতাসের স্পর্শ পেলেন। আবার একটা বাতাস উঠল, ঠান্ডা, নরম। পৃথিবী এতক্ষণে শীতল হতে শুরু করেছে। গুমট কেটেছে অনেকটা, শরীর ক্রমে জুড়িয়ে এলো। কোত্থেকে আসছে এত নরম বাতাস? বোম্বের সমুদ্র তীর থেকে কি? বাবলু বুম্বাকে ছুঁয়ে? আসার সময় নিশ্চয়ই ঢুকেছিল বার্নপুরের অফিসার কোয়ার্টারে। ছোটকুর অতটুকুন মেয়েটার মাথায়ও হাত বুলিয়ে এসেছে নিশ্চয়ই। সুপ্রীতির চোখ বন্ধ হয়ে এলো। আরব সাগরের বাতাস নোনতা বাষ্প জমিয়ে দিচ্ছে বুকে, স্যাঁতস্যাঁতে করে দিল মনটাকে। হে ঠাকুর, ইন্দুমতি যেন একদম আর্তনাদ না করে এই সময়। এখন ব্রহ্ম মুহূর্ত। মাথাটা একটু তুলুন দেখি, ধুইয়ে দি। ইন্দুদি, ও ইন্দুদি। ইন্দুমতি উত্তর করলেন না। শরীর গোল করে ঘুমোচ্ছেন অঘোরে। অনুরূপা টুল টেনে বসে পড়লেন তার মাথার পাশে। বাথরুম থেকে আধ বালতি জল বয়ে এনেই তিনি হাঁপাচ্ছেন। বড় অল্পে হাঁপ ধরে যায় আজকাল। এই মুহূর্তে ইন্দুমতিকে তুলে মাথা ধোয়ানো অনুরূপার একার হাতের কর্ম নয়। না ধোয়ালেই বা চলে কি করে? 8:30 বাজতে যায়, আয়াছুরিটা এখনো এলো না। অনুরূপা ঘাড় ঘুরিয়ে একবার প্রতিমাকে দেখলেন। খাটের তলা থেকে ট্রাঙ্ক বার করে একমনে গুছোচ্ছেন। না, অনুরূপা কিছুতেই নিজে থেকে ডাকবেন না ওই দেমাকি মহিলাটাকে। ডাকলেই তো এক্ষুনি লেকচার দিতে বসবেন একগাদা, কিংবা ঝাঁজ ছাড়বেন। আর সহ্য হয় না। কেন যে হাসপাতাল থেকে ছেড়ে দিল, 24 ঘন্টা ধরে এই চিৎকার। উফ! অনুরূপা মুখ ঘুরিয়ে নিলেন। লম্বা টানা ঘরে 5 বৃদ্ধার থাকার জায়গা। উঁচু লোহার খাট, বেটে মতন একখানা কাঠের আলমারি, একটা ছোট্ট মিটসেফ, বসার টুল, আর 3 দিকে ফালিটাক মেঝে। এই নিয়ে প্রত্যেকের আলাদা ঘর সংসার, নিজের মতো করে সাজানো। ঠাকুরের আসনও পাতা আছে এরই মধ্যে। খাটের নিচে তক্তা পেতে কেউ বা সাজিয়ে রেখেছেন দেবদেবীর ছবি, ছোট ছোট ফ্রেমে বাঁধানো। কারোর গুরুদেব আলমারির মাথায়। কাল্পনিক দেওয়াল তুলে প্রত্যেকেই পৃথক করে নিয়েছেন নিজের আস্তানাটুকু। মাথার পেছনে টাঙানো মোটা প্লাস্টিক দড়িটাও এলাকার মাপে ভাগ করে নেওয়া। নিজস্ব দেওয়াল জুড়ে নিজস্ব কালী, কৃষ্ণ, মহাদেব, বালগোপাল, আর হারিয়ে যাওয়া দূরে থাকা আত্মীয়জনেরা। সুপ্রীতির পাশে চারুলতা, চারুলতার পাশে প্রতিমা,
প্রতিমার প্রতিবেশিনী অনুরূপা, তারপর দেওয়ালের গায়ে ইন্দুমতির বাস। অনুরূপা ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এলেন। রেলিংয়ে ভর দিয়ে উকি দিলেন নিচের দিকে, যদি কাউকে পাওয়া যায়। এদিক ওদিক তাকালেন, না, দোতলার কোনো ঘরেই সারা শব্দ নেই কোনো। একটু আগেও ঘরগুলো গুনগুন করছিল প্রভাতী ব্যস্ততায়। পুজোর ঘন্টা বাজছিল থেমে থেমে। কাপাসুরের গান, এলোমেলো শব্দ, কথা, কাশির দমকা আওয়াজ ঘন থেকে ঘনতর হয়ে আসছিল। পূজা আর্চা সারা হওয়ার পর একে একে নিচে নেমে গেছেন সকলে, সুপ্রীতি, চারুলতা। এতক্ষণে নিচে হেসেল ঘরে কুটনো কুটতে বসে গেছেন হয়তো। মিলেমিশে বসে চাল বাজবেন, ডাল বাজবেন, এভাবে যতটুকু কাজে ডুবে থাকা যায় আর কি। কাজের সঙ্গে কথা চলে, কখনো কখনো বাদ বিবাদও। তার মধ্যেই খাওয়া দাওয়া সারা হলে গড়িয়ে নেওয়া একটুখানি। তারপর বিকেলের মুখে অবশ্যই একবার করে ঘুরে আসা অফিস ঘরটায়। শেষ ডাকে চিঠিপত্র সব আসে সেই সময়ে। কোনোদিন বা কারুর কোনো ভিজিটার, বিকেল ফুরলে আবার নতুন করে বকবক, কিংবা দল বেঁধে বসে উপনিষদ, গীতা পাঠ। টিভিতে নাচ গান নাটকও দেখেন কেউ কেউ। মাঝে মাঝে এক মহারাজ আসেন নাম গান শোনাতে। অনুরূপা দেওয়ালের ধারে পাতা ইজি চেয়ারটায় বসে পড়লেন। কোমর টনটন করছে। না, আয়াটা এলো না আজ। অফিস ঘরে খবর দিয়ে আসা দরকার। নিচে নামতে ইচ্ছে করছে না একটু। দোতলার কেউ 10টা সাড়ে 10টার আগে উঠবেনও না ওপরে। কাজ না থাকলে নিদেন পক্ষে সামনের বাগানে ঘুরবেন টুকটাক। আর যাদের বারবার ওঠানামা পোষায় না, তারা উঠবেন সেই সবার শেষে, খাওয়া দাওয়ার পর। তাহলে এখন ইন্দুমতির মাথা ধোয়ানোর কি হবে? অনুরূপা সামান্য অসহায় বোধ করলেন। দেমাকি প্রতিমার নজর নয় নাই থাকতে পারে, চারুলতা সুপ্রীতির আক্কেলটা কি? ইন্দুদির কথা একটু খেয়াল রাখবে না? কেই বা খেয়াল রাখে? অনুরূপা মুখ হাঁ করে বড় একটা নিঃশ্বাস ফেললেন। মানিক বলল, দুটো ঘরে 3টে ছেলে মেয়ে, আর তোমার বৌমাকে নিয়ে আমি জেরবার হয়ে যাচ্ছি মা। লোক এলে বসতে দিতে পারি না, ছেলেমেয়েরা পড়তে পারে না। হায় রে, আমি যেন কত জায়গা নিতাম। বাবার ফিক্সড ডিপোজিটের টাকা দিয়ে তোমায় কটা দিনের জন্য হোমে ভর্তি করে দিচ্ছি। কিছুদিন কষ্ট করো মা, অফিসে লোনটা তুলি, আরেকটা ঘর বাড়াতে পারলেই তোমাকে এসে নিয়ে যাব। আর কবে ঘর তুলবি রে বাপ? 5টা বছর তো কেটেই গেল। কতদিন যে নিজের খাটটায় শুইনি। চলে আসার সময় রথের মেলা থেকে কেনা পেয়ারা গাছটায় কত বড় বড় ফল আসতো। এখনো কি গাছটা সেরকমই? সে মারা যাওয়ার পর উঠোনটায় ফাটল ধরেছিল অনেকগুলো। মানিক কি জুড়েছে সেগুলো? আর কি কোনোদিনও দেখা? আচমকা একটা হাতের স্পর্শে চোখের জলটুকু গালে গড়িয়ে গেল অনুরূপার, নিজের অজান্তে। কি হলো অনুদি? একা একা বসে কাঁদছেন কেন? অনুরূপা পিঠ সোজা করার চেষ্টা করলেন। আঁচল তুলে মুছে নিলেন চোখের জল। ইতস্তত করলেন। আর কেউ নয়, দেমাকি প্রতিমা বেরিয়ে এসছেন ঘর থেকে। না, কাঁদিনি, এমনি বসেছিলাম। ইন্দুদি কি এখনো ঘুমোচ্ছেন? ওই যেমন পড়ে থাকেন আর কি। মাথাটা একবার ধুইয়ে দিলে ভালো হতো। মাথা ঠান্ডা থাকলে চেঁচামেচিটা একটু কম করেন। আমি ধুইয়ে দিয়েছি। প্রতিমা বুঝি এই প্রথম অনুরূপার কাঁধে হাত রাখলেন।
উঠুন, ঘরে চলুন তো। এখানে বসে বসে মন খারাপ করে কি করবেন? অনুরূপা ঢোক গিললেন। মন খারাপ না গো, আসলে আয়াটা তো এলো না, বসে বসে তাই ভাবছিলাম কি করা যায়। আমাকে ডাকলেই তো পারতেন, এত অভিমান কেন? আর কাজ ছিলেনই বা কার জন্য? দুজনে পায়ে পায়ে ঘরে ফিরছেন। কারুর জন্য নয় রে ভাই, নিজের কপালের জন্য। অনুরূপার গলা আবারও ধরে এলো। কথাগুলো গলার কাছে ডেলা পাকিয়ে যাচ্ছে। আপনার এত অভিমান, তাই এত কান্না। প্রতিমা নিজের স্বাভাবিক গলায় ফিরছেন এবার। সময় ফুরোলে জায়গা ছেড়ে দিতে হয় অনুদি। কতবার বলেছি আপনাকে, এখন ছেলে, ছেলের বউ, বাচ্চা কাচ্চা নিয়ে চুটিয়ে সংসার করবে, সেখানে আপনি থাকলে চলবে কেন? বহুবার শোনা সেই জ্ঞানের কথা। এই লেকচার দেওয়া নিয়েই কতবার তুমুল ঝগড়া হয়ে গেছে দুজনের মধ্যে। আজ কিন্তু ততটা খারাপ লাগলো না কথাগুলো, তাই অভ্যাস মতো ঝগড়াও এলো না স্বরে। তোমার আর কি বলো, নিজে থেকেই ঘর সংসার ছেড়ে চলে এসেছো। তোমার মনের জোর অনেক বেশি। প্রতিমা একথার পিঠে কথা বললেন না একটাও। নিজেই চলে এসেছিলেন বটে, একরকম জেদ করেই। সংসার তাকে বাতিল করার আগেই। স্বামী মারা যাওয়ার পর সোজাসুজি প্রস্তাব রেখেছিলেন ছেলে মেয়েদের কাছে, এবার তোরা আমার ব্যবস্থা কর, আমার ব্যাংকে যা টাকা আছে তাই দিয়ে কোনো হোমে গিয়ে থাকতে চাই। ছেলেরা প্রথমে পাত্তা দেয়নি। প্রতিমা জেদ বাড়িয়েছেন, অন্ন জল ত্যাগ করার চেষ্টা করেছেন। ছেলেরা বলেছিল, আশ্চর্য, আমরা থাকতে তুমি ওল্ড হোমে গিয়ে থাকবে কেন? ছেলে বউরা বলেছিল, কি ছেলে মানুষই করছেন মা, 5 জন কি বলবে? প্রতিমা হেসেছিলেন। লোকের কথায় কান দিতে নেই, সব মানুষের জন্য জায়গা স্থির করে রাখা আছে। সময় ফুরালে পুরনো জায়গা ছেড়ে দিতে হয়। এই দেখো না, ছোটবেলায় ছিলাম বাপের বাড়িতে, সেটা একটা জায়গা। তারপর সেখান থেকে শ্বশুর বাড়ি, আরেকটা জায়গা। নিজের ঘর, নিজের সংসার, ছেলে মেয়ে। ছেলেমেয়েরা বড় হলো একটু একটু করে, বিয়ে থা হলো, আলাদা আলাদা সংসার হয়ে গেল সকলের। তোমাদের শ্বশুরও সময় মতো চলে গেলেন নিজের জায়গায়। এবার আমার জায়গা বদলের পালা। মেয়েরা কেঁদে উঠেছিল হাউ হাউ করে। আমরা থাকতে তুমি কোথাও গিয়ে থাকতে পারবে না মা, এই আমাদের শেষ কথা। প্রতিমা আর হাসতে পারেনি তখন। কোন মানুষটা একা নয় পৃথিবীতে? নিজের হৃদয়ে সকলে তো আজীবনই একাই। মায়েরা সে কথা টের পায় সব থেকে পরে, সব থেকে বেশি করে। ছেলে মেয়ে সব যে যার মতো বড় হয়ে গেল, বয়স ফুরিয়ে গেল। প্রতিমার মেয়েদের অবশ্য সে কথা বোঝার সময় আসেনি এখনো, তাই তাদের অন্যভাবে বুঝিয়েছিলেন। দেখ, আমাকে হয়তো আরো অনেক দিন বাঁচতে হবে, আরো বুড়ো হব, তখন হয়তো তোরাই আমাকে বোঝা ভাববি। তার চেয়ে বরং এখনই চলে যাওয়া ভালো, সময় থাকতে অভ্যেস তৈরি হয়ে যাবে। ঘরে ফিরে অনুরূপা নিজের কাপড় চোপড় পাট করছেন চুপচাপ। খাটের ওপর ডাই করা কালো সরু পাড় শাড়ি, শুকনো পেটিকোট, ব্লাউজ ভাঁজ করে টাঙিয়ে দিলেন প্লাস্টিকের দড়িতে। প্রতিমা নিজের জায়গায় গিয়ে বসলেন। 65 ছোঁয়া লম্বা শরীর এখনো টান টান। বাঁধানো 2 সারি দাঁত বয়সকে কমিয়ে রেখেছে আরো। মাথা ভর্তি ঘন কাঁচা পাকা চুল, ঘুরিয়ে বাঁধলে এখনো এত বড় একটা খোপা হয়। পাকা গমের মতো গায়ের রং। পোশাক আশাকে সবসময় ঝকঝকে তকতকে। মনেও সেই মনে আচমকা আজ কেন যে এত ক্লান্তি জমেছে। বাইরের পৃথিবী উত্তপ্ত হতে শুরু করেছে ধীরে ধীরে। বৃষ্টি নেই এক ফোঁটা।
শুধু থমথমে মেঘ জমে আছে আকাশে। তপ্ত আছে কপালে, গলায় বিন্দু বিন্দু ঘাম জমেছে প্রতিমার। পাখার তলাতে থেকেও শরীর আপনা আপনি বিছানায় তলিয়ে গেল। হঠাৎই বাইরের নিমডাল থেকে একটা কাক ডেকে উঠল রুক্ষ স্বরে। সঙ্গে সঙ্গে ঘোর কেটে গেছে ইন্দুমতির। কাকের আওয়াজে গলা মিলিয়ে আর্তনাদ করে উঠেছেন। নিয়ে চল রে, একবার ঘরে নিয়ে চল, ও ছোটকুকি। কোলকুজো শরীর বার কয়েক কেঁপে উঠে স্তব্ধ হল। আর্তনাদ নয়, মিনতি। মিনতিও নয়, কাকুতি। কে তোমাকে নিয়ে যাবে ইন্দুদি? প্রতিমা বাঁ হাত দিয়ে আড়াআড়ি ভাবে দুই চোখ ঢেকে ফেললেন। চোখের ওপর অন্ধকার নামলেই সেই নদীটাকে দেখতে পান। বিশাল চওড়া এক রূপলি নদী। নদীর বুক বেয়ে তীর বেগে ছুটে যাচ্ছে নৌকোটা। দুপাশে টলমল ঢেউ উঠল, দুলতে দুলতে ছড়িয়ে গেল পার পর্যন্ত। যেখান দিয়ে নৌকো যায় দাগ ফুটে ওঠে, গাঢ় রেখার মতো, কয়েক মুহূর্তের জন্য। তারপর ঢেউও নেই, দাগও নেই। নৌকোটা যে গেল জল বেয়ে তার কোনো চিহ্নই রইল না। নৌকোটা কি সত্যিই ছিল? থাকলে কেউ না কেউ কি আসতো না তাকে ফিরিয়ে নিয়ে যেতে জোর করে? প্রতিমার ফর্সা মুখ লাল হয়ে উঠল। মায়া, সবই মায়া। বিশাল নদীটাই সত্যি, শুধু নৌকাটা নয়। অনুরূপা অবাক চোখে তাকিয়ে আছেন প্রতিমার দিকে। কি ব্যাপার? প্রতিমা তো কখনো এভাবে শুয়ে থাকেন না। একটু কাছে এগোলেন। তোমার আজ কি হয়েছে বলো তো প্রতিমা? শরীর খারাপ? না না, প্রতিমা উঠে বসল। কিচ্ছু হয়নি। বাড়ির সব খবর ভালো তো? ছেলেদের যেন অনেক দিন আসতে দেখি না। অনেকক্ষণ পর প্রতিমা হেসে ফেললেন। হাসতে হাসতে মাথা নাড়ালেন দুদিকে। বানপ্রস্থে যাওয়া মানুষদের ঘন ঘন আসার নিয়ম নেই অনুদি। ডাক্তারবাবু ইন্দুমতির নাড়ি ধরে জিজ্ঞাসা করলেন, কতক্ষণ থেকে এরকম হয়েছে? ইন্দুমতির বিছানার পাশে ডাক্তার। ডাক্তারকে ঘিরে এবারের মানুষগুলো, দোতলার একতলার। প্রত্যেকেরই প্রাচীন কপালে এত বেশি কাটাকুটি যে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ আর ফোটে না, ফুটলেও বোঝা যায় না। অফিসের মেয়েটিকেই প্রশ্ন করছিলেন ডাক্তার। প্রতিমা জবাব দিলেন। সকালেও বেশ কয়েকবার চিৎকার করেছিলেন, যেমন ডাকাডাকি করেন আর কি। আমরা মাথা টাথাও ধুইয়ে দিয়েছি। তারপর হঠাৎ দুপুর থেকেই ডাক্তারবাবু স্টেথো বসালেন বুকের খাঁচায়। ইন্দুমতির হৃদস্পন্দন শুনছেন। গুনতে গুনতে ঘুরে তাকালেন। মিসেস দাশগুপ্ত কোথায় গেলেন? মিসেস দাশগুপ্ত অর্থাৎ এখানকার কর্ত্রী, এ বাড়ির 47 জন বুড়ির গার্জিয়ান। তিনি অবশ্য ওঠেননি ওপরে। তার বদলে কম বয়সী অফিস সেক্রেটারি মেয়েটি উত্তর করল, দিদি নিচেই আছেন, ডাকবো? না, আর ডেকে কি হবে? ডাক্তার মাথা দোলালেন। চলুন, নিচে গিয়ে কথা হবে। ডাক্তারবাবু বাক্স গুছিয়ে বেরিয়ে আসছেন ঘরের বাইরে। অফিসের মেয়েটির পাশাপাশি সুপ্রীতি আর প্রতিমাও বেরিয়ে এলেন। পিছনে আরো সবাই। সকলেই নীরব। হঠাৎ ডাক্তার সিঁড়ির কাছাকাছি পৌঁছানোর পর সুপ্রীতি কথা বলে উঠল, কি হবে ডাক্তারবাবু? ইন্দুদি কি? ডাক্তার ফিরে দাঁড়ালেন। কি বলবেন? সবকটা মুখের মধ্যে ইন্দুমতিকে দেখতে পাচ্ছেন যেন। ইন্দুমতির বুকের শব্দ শুনতে পাচ্ছেন। গলা ঝাড়লেন সাবধানে। কম বয়সী মেয়েটার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, ইট মে বি আ ম্যাটার অফ few minutes or hours,
ছেলে মেয়ে কেউ আছে? না, ভাইপো ভাইজি সব। দেখি মিসেস দাশগুপ্তকে বলছি তাদের খবর পাঠিয়ে দিই। অক্সিজেনের ব্যবস্থাও এখনই করে রাখতে হবে একটা। কথা বলতে বলতেই ডাক্তারবাবু নেমে গেলেন সিঁড়ি দিয়ে। সিঁড়ি পেরিয়ে অফিস ঘরে চলে যাওয়ার পরও বারান্দায় বাসিন্দাদের নিঃশব্দ যতটা। এ ওর মুখের দিকে তাকাচ্ছে নিজেদের অজান্তে। একতলার মাধবীলতা সুরমা বসে পড়লেন রেলিং এর ধারে পেতে রাখা চেয়ারে। দোতলায় উঠতে গেলেই বাতের যন্ত্রণাটা ভয়ানক হিংস্র ভাবে কামড় ধরে। চারুলতা তাদের ডাকলেন, কষ্ট হচ্ছে? আমাদের ঘরে চলো, আমার বিছানায় বসে পা ছাড়িয়ে নাও একটু। না গো, যাই। দুপুর থেকে বড় ভাবনায় ফেলে দিয়েছিলেন ইন্দির ঠাকুর। যা বলেছ। চারুলতা মাথা নাড়লেন। ভয় ধরিয়ে দিয়েছিল, হঠাৎ এমন চোখ উল্টে খাবি খেতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি রওনা দিল। আপনিই বরং আমাদের সঙ্গে একটু নিচে চলুন চারুদি, একটু গড়িয়ে নেবেন। আজকাল সারা রাত তো ভালোভাবে ঘুমোতেও পারেন না। চারুলতা শ্বাস টানলেন। না থাক, ঘরেই থাকি আজ। বলতে বলতে উদাস হয়েছে। আজকাল কেন, ঘুম চলে গেছে আরো আগেই। আছে শুধু আবেশ। সেই আবেশে রাতভর ছেঁড়া ছেঁড়া স্মৃতিরা সব ভাসে। অনেক কথা জমে বুকে, জমে যত ফুরোয় তত তাড়াতাড়ি। চাইলে আর মনে পড়ে না তখন। ভাবনারা তালগোল পাকিয়ে যায়। এই যেমন কাল রাতে চারুলতা কিছুতেই মনে করতে পারলেন না ঠিক কোন সালে মারা গিয়েছেন তার স্বামী। রিনি তখন বেশ ছোট, স্কুলে পড়ে। সেই বছরই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলো না? পাকিস্তান না, চীন ভারতের যুদ্ধ বলে। রিনির এখন বয়স কত? 35 নাকি 30? কিছুতেই ঠিকঠাক হিসাব করতে পারলেন না চারুলতা। পরিষ্কারভাবে মনেই পড়ে না কিছু। এইটুকু মনে আছে মেয়েটাকে বড় কষ্টে মানুষ করেছিলেন, সেলাই করে, আচার বড়ি তৈরি করে, দাদাদের সাহায্যে, দেওরের আশ্রয় থেকে। বেশি বয়সের মেয়ে, বড় আদরের মেয়ে, বাপ মরা মেয়ে, কষ্টের মেয়ে। জামাই অবশ্য খুব ভালো পেয়েছে। খরচ খরচার কথা আর ভাবতে হয় না। মাস মাস ঠিক টাকা পাঠিয়ে দেয়, দেখা করে, মেয়েও কিছু না কিছু দিয়ে যায় হাতে। তবুও কেন যেন বুকটা মাঝে মাঝে হু হু করে ওঠে। নাতিটাকে কোলে পিঠে করে মানুষ করার বড় শখ ছিল। নিজের হাতে তেল মাখাবেন, সর্ষের বালিশে শুয়ে ঘুম পাড়াবেন, গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবেন। এ জন্মে আর সে স্বাদ বুঝি পূর্ণ হলো না। মুখ ফুটে মেয়েটাকে কোনোদিন বলতেই পারলেন না, ওরে আমাকে তোরা নিয়ে গিয়ে রাখ, তোদের সঙ্গে আমি থাকতে চাই। পেটের মেয়ে যদি মনের কথা না বোঝে, যাকে এত কষ্ট করে বড় করে তোলা, সেখানে ইন্দুদির ভাইপো ভাইজিদের দোষ দিয়ে কি লাভ? বারান্দার ভিড় পাতলা হয়েছে আস্তে আস্তে। একে একে সবাই যে যার জায়গায় ফিরলেন। এখন শুধু ফাঁকা জায়গাটুকু জুড়ে পশ্চিমের আলো। চারুলতাও নিজের ঘরে ফিরে এলেন। অনুরূপা, সুপ্রীতি, প্রতিমা বসে আছেন চুপ করে। বাইরে যদিও এখনো উজ্জ্বল আলো, ঘরটা ম্লান, বিষণ্ণ। আরো ম্লান জায়গাটুকুতে কোণার দিকে নিজের বাসস্থানে নিঃসারে পড়ে আছেন ইন্দুমতি। মারি সম্বল মুখ হা হয়ে বিভৎস গহ্বর তৈরি হয়েছে একটা। ফোলা ফোলা বন্ধ চোখ ঢিপি মতো। কয়েক ঘন্টায় হাত পাও যেন ফুলে উঠেছে একটু। দূর থেকে দেখলে মনে হয় প্রাণের চিহ্ন নেই। কাছে গেলে বুকের ওঠানামা বলে আছে।
ইন্দির ঠাকুরুন আছেন এখনো। পরশু ছিলেন, কালও ছিলেন, সন্ধে অবধি তো ছিলেনই। রাতের অন্ধকারে কখন যে চলে গেছেন নিঃশব্দে, না, যাওয়ার সময় টের পাননি কেউ। সুপ্রীতি না, চারুলতা না, প্রতিমা না, অনুরূপাও না। দোতলার বারান্দায় সেই থেকে সার সার দাঁড়িয়ে আছেন সকলে। দাঁড়িয়েই আছেন, খটখটে শুকনো চোখগুলো নিচের দিকে স্থির। ভাইপো ভাইজিরা সকলে মিলে শেষ পর্যন্ত নিতে এসেছে ইন্দুমতিকে। ইন্দুমতি সেজেছেন খুব, বহু কাল পরে, নতুন কাপড় পরে, ফুলের মালায়। দোতলার বারান্দায় দাঁড়ানো শরীরগুলো সোজা হলো। চকচকে কালো গাড়ির পিঠে সুন্দর একটা ছোট্ট কাচের ঘর, তার ভেতরে ফুলসজ্জায় এবার শুতে যাচ্ছেন ইন্দুমতি। ফুলে ফুলে ঢেকে গেলেন। ভাইপো সেন্ট ছড়ালো গায়ে, ভাইজি ধূপ জ্বালিয়ে দিল, চোখ মুছলো রুমালে। সুপ্রীতির বুক দুকদুক করে উঠল। অনুরূপা ঝুঁকে ইন্দুমতির মুখটা দেখার চেষ্টা করছেন, দেখা যাচ্ছে না। গাড়ি চলতে শুরু করেছে। ইন্দুমতি ঘরে ফিরছে। দেখতে দেখতে হোমের গেট পেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে চলেছেন রাজেন্দ্রাণীর মতো। শেষ বাঁকে গাড়িটা অদৃশ্য হয়ে যাওয়ার পর চারুলতা কপালে হাত ঠেকালেন, দুর্গা দুর্গা। সুপ্রীতি অনুরূপারও হাত উঠেছে কপালে। ভালোই ভালোই ঘরে পৌঁছুন এবার। প্রতিমা কেঁপে উঠলেন, গলার স্বর বুঝে এলো। বিড়বিড় করে বললেন, কোন ঘর? এ কথার কোনো উত্তর নেই। ঝাপসা চোখে চার বৃদ্ধা পরস্পরের মুখের দিকে তাকিয়ে আছেন, নিষ্পলক নিষ্পন্দ।